সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে সাধারণত এই অনুষ্ঠানে আমরা কথা বলি। দর্শক, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংশয় প্রকাশ নিয়ে রাজনীতিতে দীর্ঘ কয়েকদিন ধরে বিতর্ক চলছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে থেমে নেই মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেতাদের নিত্য নতুন বক্তব্য। জাতীয় পার্টি কি সরকারের অংশ নিয়ে থাকবে নাকি সরকার থেকে পদত্যাগ করবে, এই নিয়ে জাতীয় পার্টিতে চলছে অন্তঃকলহ। প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের কাউন্সিল করতে যাচ্ছে আগামী মাসে। রাজনীতির এই সব বিষয় নিয়ে কথা বলবো আজ এই সময়ে রাজনীতি শিরোনামে। প্রাসঙ্গিক বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক বিএনপি দলীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক এবং আওয়ামী লীগের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার হাবিবে মিলাদ এবং জয়নুল আবেদিন ফারুক। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যেটা বলছিলাম যে গত কয়েকদিন ধরে যেটা আন্দোলন হচ্ছে বা বিএনপির তরফ থেকে প্রতিবাদ মিছিল হচ্ছে বা বেগম জিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে, সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলতে চাচ্ছি। যে এটা সবাই জানে বিএনপি এখন জয়নুল আবেদিন ফারুক আপনাকে বলছি যে আপনারা জানেন যে আপনাদের দলটা এখন খুবই বিধ্বস্ত অবস্থায় আছে, অগোছালো অবস্থায় আছে। এই অবস্থায় মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের দল থেকে বারবার কথা বলে এটা কেন এত বিতর্কে নামছেন? এটা কি অনেকে বলছেন যে বিশেষ করে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্কিত কথাবার্তা বলা হচ্ছে এটা আইএসআই এর একটা এজেন্ডা, এবং আপনারা কি আসলে সত্যি এটা বিশ্বাস করেন বা আপনার মন্তব্যটা কি? এশিয়া টেলিভিশনের সকল শ্রোতা দর্শককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে পয়লা ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এশিয়া টেলিভিশনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা শহীদ জাব্বার সালাম বরকতের রোহের মাগফিরাত কামনা করি। যে প্রসঙ্গে আপনি বলেছেন আওয়ামী লীগেরা বিতর্ক নিয়ে কথা বলছেন, তারা বলছেন এবং আপনিও বলেছেন আমরা বিধ্বস্ত। এই মুহূর্তে শহীদদের নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে কথা বলাটা বিতর্ক আছে বলাটা কি সঠিক হয়েছে কিনা, বিষয়টা হলো আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করাই ভালো। বিতর্কে যাওয়া যায়, আলোচনা করা যায়। আপনি আমার মতের সাথে একমত না হতে পারেন, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতে হবে, সেটাকে বলা হয় গণতন্ত্র। আজকে যে বিষয়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বলেছেন, এই কথাটুকু আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধে যারা আমরা অংশগ্রহণ করেছি, আমরাও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে, আমি নিজকে এটাতে কৃতার্থ মনে করি। সেই কারণে আমি মনে করি যদি মুক্তিযোদ্ধাদের সঠিক লিস্ট তৈরি করতে একটা হিমশিম খেতে হয়েছে। এখনো আমরা দেখি যারা সরকারে আছেন বা যে দলই সরকারে থাকুক, এখনো দেখা যায় প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিয়ে অনেকে সরকারি চাকরিতে অংশগ্রহণ করেছেন বা ছিলেন, তাদেরকে অনেককে এখনো দেখেছি যে বিভিন্ন কারণে যে প্রকৃত মুক্তিযোদ্ধা না বাদ দিচ্ছেন। তো সে কারণে আমি মনে করি যে প্রকৃত যে স্বাধীনতার যুদ্ধে আমাদের 9 মাসে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ, আমরা দেশে এবং আমাদের বন্ধু প্রতিবেশীদের যে সহযোগিতা করেছে, যে সহানুভূতি দেখিয়ে আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছে, জয়ের জন্য সহযোগিতা করেছে, সে প্রতিবেশী দেশেও লক্ষ লক্ষ শরণার্থী গিয়েছিল। তাদেরকেও আমরা শহীদ হিসাবে মনে করি, যেহেতু তারা যুদ্ধের কারণে তো ওই দেশে গিয়েছেন। প্রকৃত অর্থে যদি আমাদের আওয়ামী লীগ সরকার যারা মারা গেছেন তাদের কথা আমি বলছি, যে প্রকৃত অর্থে যদি এতদিন পরও কেন এই বিতর্কটা যদি প্রকৃত অর্থে যেই সরকারে থাকুক, যে প্রকৃত শহীদের যে একটা লিস্ট মুক্তিযোদ্ধাদের মতো, এখন ধরে না 2 লক্ষ 2.5 লক্ষ বা 2.25-3 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া হয়, সেই ভাতাতে একটা লিস্ট আছে। যদি প্রকৃত আমরা 30 লক্ষ মুক্তিযোদ্ধার লিস্ট আমরা বাইর করতে পারতাম, তাদের প্রতি আমরা সম্মান দেখাতে পারি। সেই কারণে আমি মনে করি যে এটা শুধু আমাদের নেত্রী নেই, কথাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন, সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন,
তখন হচ্ছে উনি একটা 12 সদস্য বিশিষ্ট কমিটিও করে দিয়েছিলেন। সত্যিকার অর্থে 30 লক্ষ না আরো কত লোক মারা গিয়েছেন, বেশিও হতে পারে কম হতে পারে। সেই 12 সদস্য বিশিষ্ট কমিটিটা কতটুকু অগ্রগতি হয়েছিলেন সেটা আমার এখন সঠিক আমি বলতে পারবো না, হয়তোবা এই কমিটি আর কোনো কাজও করতে পারেন নাই। এখন উনি ডেভিডের সাথে যে ইন্টারভিউটা মাননীয় সাবেক আমাদের মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তব্যটা দিয়েছেন 3 মিলিয়ন ডেবিটেড, এটা আমরা দেখেছি। সে কারণে এই কথাগুলো এখন প্রকৃত এটাই হয়তো আমাদের নেত্রী বলতে চেয়েছেন, বা আরো আগে থেকে এই কথাগুলো বলা হচ্ছিল যে প্রকৃত একটা লিস্ট বের করা উচিত। আজকে আমাদের নেতা নজরুল ইসলাম খান যে বক্তব্য দিয়েছেন, বা আমাদের দপ্তরের দায়িত্ব যুগ্ম মহাসচিব রিজভী আহমদ রাজশাহী থেকে একটা বক্তব্য দিয়েছেন, পত্রিকায় আমরা দেখেছি যে প্রকৃত অর্থে আমরা শহীদদের অপমাননা করার জন্য না, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আমরা কাউকে অপমান করার জন্য কথাটা বলি নাই, আমরা শ্রদ্ধার সাথে বলেছি যে প্রকৃত যে মুহূর্তে এই কথাগুলো আসছে আপনি খেয়াল করে দেখেন, ঢাকায় স্পিকার সামিট হলো, এখানে পাকিস্তান কিন্তু আসে নাই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা তর্ক চলছে, এবং বাংলাদেশ পাকিস্তানি রিলেশন এখন আমার মনে হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে। এরকম রিলেশন আর কখনো ছিল না। মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করছি, তারা সেখানে নাক গলাচ্ছে। ঠিক এই রকম মুহূর্তে যদি আপনারা এটা নিয়ে কথা বলেন, তাহলে কি অভিযোগটা কি এভাবে ভালো করে আসে না? আপনি যে প্রশ্নটা করছেন উত্তরটা উনি দিবে, আমাকে এই প্রশ্নের জবাব আমি এভাবে দিতে চাই। প্রকৃত অর্থে যে কথাগুলো বেরিয়ে আসে, দেশে যদি প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকে, সত্যিকার বিরোধী দল হিসেবে কথা বলার সুযোগ না থাকে, সুযোগ থেকে বঞ্চিত হয়, তখনই নানা রকম কথা বেরিয়ে আসে। সে কারণে আপনি দেখেন 2014 সালে যদি বিতর্কিত নির্বাচনটা না হতো, যদি আজকে নিয়ম রক্ষা নির্বাচনটা না হতো, নিয়ম রক্ষা নির্বাচন করেছেন বলেছেন, সেই নিয়ম রক্ষা নির্বাচনের পরপরই যদি আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন হতো গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে, তাহলে এই কথাগুলো বেরিয়ে আসতো না। আজকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই বিধায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নেই বলে আমরা আমাদের মুক্তিযুদ্ধের না, মুক্তিযুদ্ধকে আমরা তো কলঙ্কিত করে কথা বলি না। না না, আপনি যদি একটা উপস্থাপক হিসেবে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি এটাকে ডিপেন্ড করার জন্য আমাকে বলতে হবে। আপনি ডিপেন্ড করতে পারবেন না, আমার দলগত আমাকে ডিপেন্ড করতে হবে। কিন্তু আপনি একতরফা কথা না বলার চেয়ে বলা, এভাবে বলা দরকার যে আপনারা যে মুহূর্তে আপনি আবার শুরুতে বলেছেন আমরা বিধ্বস্ত, বিএনপি কোনোদিনও বিধ্বস্ত দল না, আপনি এটা বলতে পারেন না। আপনি এভাবে বলতে পারেন যে আমরা কিভাবে বিধ্বস্ত হলাম। আমরা বিধ্বস্ত হয়েছি এইভাবে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণে দেশে বিরোধী দলগুলো বা বিএনপির মতো রাজনৈতিক দলকে রাজনীতি করতে যে বাধা বিপত্তি আমরা সম্মুখীন হতে যাচ্ছি। কারণে সেটা আমি বললাম না, কিন্তু বিএনপি যে এখন একটা বিধ্বস্ত অবস্থায় আছে, এটা আপনার মুখে নেতা কর্মীরা যে একটা পালিয়ে আছে, এই দিকে বলতে পারেন যে আমরা মামলা হামলা সম্পূর্ণ বিধ্বস্ত আছি, সেটাই তো বলছি আমি। সে কারণে আপনি বিধ্বস্তটা এভাবে বলতে পারতেন, বা আমিও এভাবে আপনাকে সহযোগিতা না, আমি অন্য কিছু মিন করি না। আমি আপনারা যে একটা রাজনৈতিকভাবে এখন ভালো অবস্থানে নেই, এভাবে বলতে পারতেন যে আমরা বিধ্বস্ত। তো আমার সহকর্মী বন্ধু মাননীয় সংসদ সদস্য অবশ্যই বলবেন, ওনার পক্ষে উনি কথা বলবেন, আমিও যুক্তি তর্ক দিয়ে কথা বলবো। তর্কের খাতিরে তর্ক করে তো কোনো লাভ নাই। আচ্ছা, দেখি আপনি বারবার বলছেন হাবিব মিল্লাত, আপনি কি মনে করছেন, যেটা আমি প্রশ্নটা করলাম যে বিএনপি এটা আইএসএর এজেন্ডা বাস্তবায়ন করছে, যেটা আপনাদের দলের নেতারা এখন বলতে থাকে যে বারবার মুক্তিযুদ্ধকে আক্রমণ করে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদেরও। সাথে সাথে এই ভাষার মাসে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি। আমরা বাঙালি জাতি হিসেবে অনেকগুলো ব্যাপারে গর্ব করতে পারি। 21শে ফেব্রুয়ারি নিয়ে, 69-এর গণ অভ্যুত্থান নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, এভাবে অনেক কিছু নিয়ে আমরা গর্ব করতে পারি। সেই গর্বের একটা জায়গা, সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করেন যেটা বিতর্কিত হয়ে যায়, তখন এটা নিয়ে কথা বলতেই হবে। কথা বলতে হবে এই কারণেই যে আমি খুবই মনোযোগ দিয়ে ওনার কথা শুনছিলাম। উনি শ্রদ্ধেয় একজন বিজ্ঞ, অনেক দিনের রাজনীতিবিদ, আমাদের তুলনায় অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি নাই, বিএনপি প্রায় সব মিলিয়ে 16 বছরের বেশি ক্ষমতায় ছিল এই 44 বছরের ইতিহাসে। তখন তো এই কথাটা কেউ বলে নাই বিএনপি থেকে। বিএনপি থেকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের এই যে মুক্তিযুদ্ধের সময় যে বঙ্গবন্ধু হত্যা করা হলো, কিংবা জাতীয় 4 নেতা মারা গেল, কিংবা এই ধরনের কোনো বিচার কার্য কিন্তু
কখনো এই ধরনের কথা আমাদের বললে হয় না। আমার কথাটা শেষ করে নেই। না, হাবিব মিল্লাত, আমাদের টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছে, আপনার বক্তব্যটা ঠিক মতো শোনা যাচ্ছে না। সেই জন্য আমি একটু আচ্ছা বিরতি আচ্ছা, নিচ্ছি। এখন কি শোনা যাচ্ছে? একটু বিরতি নিচ্ছি, Okay. আসছে, আপনি বলবেন। ওকে, থ্যাংক ইউ। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি এই সময়ে রাজনীতি নিয়ে। আমরা বিরতির আগে হাবিব মিল্লাত আপনার কাছেই ছিলাম, যেটা প্রশ্ন করেছিলাম যে আপনার বিএনপি যে মুক্তিযুদ্ধ নিয়ে এখন বারবার কথা বলছে, আপনাদের অনেক নেতাই বলছেন যে সেটা তো আইএসআই পরিকল্পিত একটা জিনিস বিএনপি বাস্তবায়ন করতে চাচ্ছে। আসলে কতটা এটা এটা কিভাবে আপনি দেখেন? আমি এভাবে দেখছি যে আমি আগেই বলেছি যে এটা সত্যিকার অর্থে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে গর্ব করতে পারি, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের তার অন্যতম একটি বড় উপাদান। সেটার জন্যই আমরা বলছি যে কোনো জিনিস নিয়ে বিতর্ক করার আগে আসলে চিন্তা ভাবনা করতে হবে। তবে আমি মনে করি যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সময়ে সঠিক কথাটি বলেছেন। এই কারণে মনে করি যে আপনারা দেখেন এর আগের যত নির্বাচনগুলো হতো, আমি 90 সনে 2001-এর নির্বাচনে আমি একজন প্রার্থীর পক্ষে ফরিদপুরে কাজ করেছি, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। তখন ইলেকশনের 2-1 দিন আগে শোনা গেল যে যদি আওয়ামী লীগের প্রার্থী যেতে নৌকা মার্কায় ভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে, ভারতীয় সৈন্যরা বর্ডার দিয়ে ঢুকছে অবস্থা। তারপরে শাখা সিঁদুর পরে সবাইকে চলতে হবে, মসজিদে আজান না হয়ে উলুধ্বনি হবে। এগুলো হচ্ছে পলিটিক্যাল টেকনিক, যে টেকনিকের মানুষের বাংলাদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান, সহজ সরল ধার্মিক মুসলমান। তাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদেরকে সেন্টিমেন্টের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার উদ্দেশ্যে এই ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। আপনি চিন্তা করে দেখেন কথাটা কখন বলা হয়েছে, যখন সারা দেশে পৌরসভা নির্বাচন হবে তার আগে কিন্তু কথাটি বলা হয়েছে। এমন কোনো কথা বলা হয়নি যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া। তাও না হয় মেনে নিলাম যে ওনাকে যা লিখে দিয়েছে, যা বুঝিয়ে দিয়েছে, হয়তো উনি হয়তো ঠিক সময় ঠিকভাবে বলতে পারেন নাই, কিন্তু তার 3 দিন বা 2 দিন পরেই দেখেন পার্টির আরেকজন নেতা গয়েশ্বর রায় কিন্তু বলে বসলেন, যারা মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের বলে বসলেন নির্বোধ। কথা উচ্চারণ করতে আমার কষ্ট হয়। মুক্তিযুদ্ধে হয়তো অংশগ্রহণ করতে পারিনি বয়সের কারণে, কিন্তু মানুষের গৌরবের জায়গায়, মানুষের যেখানে যে ভাষায় আমরা কথা বলছি, যে দেশে আমরা স্বাধীনভাবে বাস করছি, সেই স্বাধীন মানুষকে নিয়ে যদি এই ধরনের কথাবার্তা বলা হয় তখন বুঝতে হবে লাইন একটি টানা আছে। সেটি হচ্ছে ওই আমাদের জামাত ইসলাম, ওই মুজাহিদ, আল বদর, এদের লাইন। তাদের যখন ফাঁসি দেওয়া হয়, তাদের যখন বিচার হয় এবং তাদের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ধরনের কথাবার্তা অনেক সময় বলা হয়। আর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভোট, মুক্তিযুদ্ধ বিরোধী ভোটকে একসাথে পাওয়ার জন্য এই কাজগুলি করা হয়। সেই অর্থে বলতে গেলে সঠিক সময় উনি সঠিক কথাটি বলেছেন, কিন্তু বলে সেই দিন নাই উনি আর বুঝতে পারেন না। এখন সেই যে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, আজকাল সবাই ইতিহাস সম্বন্ধে আরো ভালো করে জানছে, কার ইতিহাসে কি অবদান সবাই আমরা জানছি। সুতরাং সেই দিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় যে তারা আইএসএ কিনা আমি বলতে পারবো না, এত বড় নেতা আমি হইনি যে ভিতরের খবর সব জানতে পারবো, তবে আমি ওইটুকু জানি যে আমার মনে হয়েছে তারা এটুকুই। আর বিএনপি যে বা উনিও যে কথা বলছেন, কথা বলার সুযোগ নাই, নির্বাচনী একটা ছিল যে সময়ের দাবি বা একটা সময়ের পরে নির্বাচন সময়ের দাবি, এই ধরনের কথাবার্তা সত্যিকার অর্থেই বা সাংবিধানিক বাধ্যবাধকতা। আমি একটি কথা বলি, এই যে আমি আজকে কথাটা বলছি, আমি কিন্তু আমার পার্টির মুখপাত্র হিসেবে কথা বলছি না, আমি কথাটা বলছি হচ্ছে আমি যা মনে করি আমার পার্টির লাইনের মধ্যে থেকে সেই কথাগুলো কিন্তু বলছি। সুতরাং কে কি কথা বললো না বললো আমি তো বুঝি, আমার পার্টির মুখপাত্র স্বাভাবিকভাবেই হয় সভানেত্রী অথবা সাধারণ সম্পাদক, এর বাইরে যারা যাই বলুক না কেন এরা কিন্তু পার্টির কথা হিসেবে কোনোদিনও ধরনের, প্রত্যেকটা পার্টির ক্ষেত্রে একই অবস্থা। সুতরাং আমি আজকে পর্যন্ত আমার সেই 2জন নেতা নেত্রীর মুখ থেকে শুনতে পাইনি যারা ধারাবাহিকতার নির্বাচন কিংবা নির্বাচন। আমি বরঞ্চ দেখেছি সেই নির্বাচন ঘোষণা হওয়ার পরে, প্রতিহত করে ঘোষণা দেওয়ার পরে শত শত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, আমি দেখেছি পেট্রোল বোমা মারা হয়েছে, আমি দেখি রাস্তা কেটে বন্ধ করে দেওয়া হয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আমি দেখেছি আমার নির্বাচনী এলাকায় মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি দেখেছি একজন পানওয়ালা গণেশ, সে অবরোধের দিন একটা টেম্পোতে করে সে বিজনেস করতে যাচ্ছিল, তাকে পেট্রোল বোমা দিয়ে ওইখানে পুড়িয়ে মারা হয়েছে, আরো 4 জন তার সাথে আহত হয়েছে। আমি দেখেছি এগুলো। আপনার নির্বাচন করবে না সে দায় দায়িত্ব আপনাদের, আপনার নির্বাচন করবেন কি করবেন না সেটা আপনার পার্টির ব্যাপার,
সেটা বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ সিদ্ধান্ত কিন্তু নেওয়ার ক্ষমতা রাখে না। উনি একটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন আপনাকে, করেছেন সেটা উনি? হচ্ছে যে এটা টাইমিং এর জন্য ইলেকশনটা হয়েছিল। এটা কে বলেছে? আমি তো সেই কথাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আমি আজকে এই টিভিতে সবার সামনে বলে গেলাম ঠিক আছে এই নির্বাচনটা ছিল, 5 দিন পরে একটা নির্বাচন করে দেবো, আমি কি বলার যোগ্যতা রাখি? যাদের বলার যোগ্যতা, যাদের দায়িত্ব, তাদের মুখ থেকে আপনারা শুনেছেন কিনা সেই প্রশ্ন আমি আপনাকেও করছি, ওনাকেও করছি। আমি তো এই যে মন্ত্রীর মুখে শুনেছি, কিন্তু আপনি যে দুইজনের কথা বলেছেন তারা বলেন মন্ত্রী কি? ঠিক মন্ত্রীরা আছে। তো এক মন্ত্রী অবশ্যই শ্রদ্ধাভাজন, অবশ্যই সবার শ্রদ্ধার। তারা কি পার্টির মুখপাত্র না সরকারের মুখপাত্র? আপনাকে বুঝতে হবে তো যে আজকাল এই আজকের দিনে আমাদের 10-20 জন মন্ত্রী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, ওনাদের 5-7 জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সব মন্তব্য যদি একসাথে মিলাতে চান আপনারা, জীবনে ওই হিসেবটা মিলবে না। সুতরাং ওনাদের পার্টির প্রেসিডেন্ট বা পার্টির সেক্রেটারি জেনারেল কি বলেন, আমাদের মুখপাত্র কি বলেন, সেগুলো আসল কথা, সেগুলো হলো পার্টির। আমি আরেকটা বিষয় আপনাকে আলোকপাত করতে চাই, এই বিষয়টা বাদ দিয়ে। একটা ইস্যুর পর একটা, যেমন আপনারা বিএনপিকে এখন করছেন, দায়ী করছেন যে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত সৃষ্টি করছে, এটা নিঃসন্দেহে এটা আমরাও স্বীকার করি যে এটা একটা বিতর্ক সৃষ্টি করছে। কিন্তু আপনারাও আবার লুইকানের নকশা বাস্তবায়নের নামে যখন বলছেন যে জিয়াউর রহমানের মাজারটা অন্য জায়গায় সরিয়ে নেবেন, আপনার কি মনে হয়, এটা মনে হচ্ছে না এটা পাবলিক সেন্টিমেন্ট, এটা ক্রিয়েট হবে, আরেকটা এনার্কি তৈরি হবে দেশের মধ্যে? আমি এই ব্যাপারে আপনার কথাটা পত্রপত্রিকায় দেখেছি, পার্টির কোনো ফোরামে আলোচনা হয়েছে আমি কিন্তু শুনিনি, এবং পার্টির কোনো মুখপাত্র বলতে যা বুঝালাম আপনাদের কাছ থেকে, আপনারা কি তাদের মুখ থেকে কিছু শুনেছেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি। না, আমি শুনি না, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে এসে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত তিনি মন্ত্রী, পূর্তমন্ত্রী, উনি গণপূর্ত বলেছেন মন্ত্রণালয়। যে তার আমরা মধ্যে- লুইকানের নকশা বাস্তবায়ন করব। উনি অন্যভাবে বলেছেন যে আমরা কারো কবর তুলে না তুলছি সেটা, কার কবর সেটা বিষয় না, আমরা লুইকানের নকশা বাস্তবায়ন করব। আমি সেটা পত্রিকায় দেখেছি, কিন্তু আলটিমেটলি সেটা তাই দাঁড়ায়, তাই না? উনি যদি কোনো নকশা বাস্তবায়ন করতে চান, ওনার মন্ত্রণালয় যদি চায়, এটা গণতান্ত্রিক সরকার, আমরা বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি। বাংলাদেশের জনগণ যদি চায় লুইকানের বাস্তবায়ন হবে, গণতান্ত্রিক দল এবং পার্টির ফর্মে আলোচনা না করে এই ধরনের কোনো কিছু হয়নি এখন পর্যন্ত, হবেও না কোনো। আপনি ব্যক্তিগতভাবে এই ধরনের বিষয়গুলো সমর্থন করেন কিনা? ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থেই যে প্রাথমিকভাবে আমরা আসলে কোনো কিছু এমন ভাবে করি না যা প্ল্যান মাফিক। আমরা কিন্তু পরিকল্পনা করে কাজ করি না। পরিকল্পনা করে কাজ করা শুরু হয়েছে 2008 সালের নির্বাচনের পরে বাংলাদেশে, যখন আমরা ভিশন 2021 দেখছি, 2041 দেখছি, তখন আপনাকে বলতে হবে এইগুলো হচ্ছে প্ল্যান। আর কতগুলো কাজ করে স্পোরাডিক ভাবে, যে এই কাজটি করলে অ্যাডহক ভিত্তিতে, যেটা অন্যান্য সরকারগুলো করেছেন। সেই কাজগুলো করার জন্য দেশের আজকে এই অবস্থা, না হলে আজকে থেকে 15-20 বছর আগেই আমরা নিম্ন মধ্যমের দেশে পরিণত হতে পারতাম। আমরা আজকে থেকে 20 বছর আগে এই ইলেকট্রিসিটি সারা বাংলাদেশ ঝকঝক করত, সারা বাংলাদেশ ছাত্রছাত্রীরা ওই জানুয়ারির আগে বই পেত। কিন্তু যেহেতু সামরিক এবং বেসামরিক নিবাসে সামরিক সরকারগুলো বছরের পর বছর ধরে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকার জন্যই আমরা আমাদের পরিকল্পনা মাফিক কাজ করতে পারিনি। সেটাই আমাদের হচ্ছে এই বাংলাদেশের 44 বছরের ইতিহাসে একটি আমি আপনার কাছে, আমি জালালউদ্দিন ফারুক আপনার কাছে আসছি, একই বিষয়টা আমি আবার আপনাকে উত্থাপন করছি যে রাষ্ট্রদ্রোহ মামলায় যেটা এখন চলছে, যে এটা উনি তো হাজিরা দেননি, আর আদালতে হাজিরা দিলে বা তো আদালতকে অমান্য করার তো সুযোগ নেই, হাজিরা হয়তো নোটিশ গ্রহণ করেননি। তো এটা যদি আপনাদের নেত্রীর বিরুদ্ধে অলরেডি অর্ফানেজ মামলাটাও এটা গৃহীত হয়েছে, তাই না? এই যে এতিমখানা যে মামলাটা চলছিল, এটা যদি গৃহীত হয় এবং এটা যদি সাজা হয়, আসলে আপনারা কি ধরনের অ্যাকশনে যাবেন তখন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের আসলে উনি কার্ডিয়ালজি ডাক্তার তো, এবং মনের কথাটা উনি বলেছে, মনের অবস্থা, হৃদয়ের অবস্থা, উনি সবকিছু বুঝে কথাগুলো বলেছেন আমার মনে হয়। তো অনেকক্ষণে বলেছেন, আমি একটু সময় বেশি নেব না, ওনার কথাগুলো একে একে উত্তর দিতে চাই। না, আমার প্রশ্নটা উত্তর দিয়ে ওটা দেন না। ও আচ্ছা, আপনার প্রশ্নটা উত্তর যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলার সমন জারি করা হয়েছে, যেটা তার গুলশান বাসভবনের সামনে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা পত্রিকায় দেখেছি এবং টেলিভিশনের স্ক্রলও আমরা দেখেছি। তো সে কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধা আছে, আমার দল এটা সিদ্ধান্ত নেবে, এটা দলের ব্যাপার, কখন উনি কোর্টে যাবেন কি যাবেন না, ওনার আইনজীবীদের সাথে উনি পরামর্শ করবেন, ওনার আইনজীবী আছে, দলের আইনজীবী আছে, সেটা সময় আছে, সেটা পরে ঠিক করা হবে।
অরফানেজ ট্রাস্ট মামলা, যে মামলাটা এখন শুরু হয়েছে, সেই মামলা আমরা আমাদের নেতৃত্ব কোর্টে যাচ্ছেন, কোর্টে না গেলেও সময় নিচ্ছেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনে করব যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সেই স্বাধীনতা রক্ষা করে এই বিচার ব্যবস্থাকে আরো জোরদার করবেন এবং বেগম খালেদা জিয়া যে আইনি সহায়তা নিয়ে লড়ে যাচ্ছেন, সঠিক বিচারটা যেন আমরা পাই। এই হলো আমার বক্তব্য। আর দলের বক্তব্য তো অবশ্যই দলের মহাসচিব সাজা হওয়া সুদূর প্রসারী, সাজা আগে হয়ে নেক, তারপর দলের থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। সাজা এত সহজ না। রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রের হুকুমে করে দিলেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, সেই বিষয়ে অনেক চিন্তা ভাবনা আছে। আপনি যে কথাটা, আপনি আমার কথার মাঝে ইন্টারফেয়ার করলে আমি উত্তর দিতে পারবো না। আমি আর আপনি তো কথা বলছেন, আমরা তো না না, আপনি যে আমার কথা ধার আপনি আমার কথা বলতে পয়েন্টগুলো আমি ভুলে যাব, সে কারণে আপনি যদি মনে করেন আমি স্টপ করবো, আপনার প্রশ্ন করেন। আমি যে কথাগুলো উনি বলেছেন যে নির্বাচনের আগে উনি দেখেছেন ফরিদপুরে নির্বাচনে সহায়তা করার জন্য উনি গিয়েছিলেন, তখন উনি দেখেছেন যে বিএনপি নির্বাচনের আগে অমুক অমুক গুলা কথা বলেছে, অমুকের ভোট দিলে এই হবে, অমুকের ভোট দিলে, এটা আমি আর পুনরুল্লেখ করতে চাই না, কারণ আমার মুখ দিয়ে ভাষা বের হবে না। এখন আপনি যে কথাটা একটু আগে বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী এশিয়া উপমহাদেশে, আমার মনে হয় সেখানে উনি এই কথা বলেছেন, এই কারণে ওনাকে একজন বাদীর আবেদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুকুম দিয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার জন্য। ইতিমধ্যে আমি সে কথাগুলো যদি সময় পাই অবশ্যই বলবো। সেই কারণে আমি মনে করি যে এখন যে আইএসআই এর কথা আপনি বলেছেন যে বেগম খালেদা জিয়া আইএসআই এর সম্পৃক্ততা নিয়ে এই কথা বলেছেন, তো বাংলাদেশের তো যে সরকার এখন আছে সেটা আমার ভাষায়, জনগণের ভাষায়, বহির্বিশ্বের ভাষায় এটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার। এই কারণে প্রধান বিচারপতি তো বলেই দিয়েছেন, যিনি রায় লিখেছেন তার রায়ের লিখার কোনো ক্ষমতা নাই, সাংবিধানিক ভিত্তি নাই, সে কারণে এই সরকারের বৈধতা নাই। সে কারণে আমি বলবো এটা অবৈধ সরকার। সে কারণে আমি মনে করি এখন যে ওনারা আমাদেরকে বারবার মাননীয় প্রধানমন্ত্রী সহ শুরু করে আওয়ামী লীগ সভানেত্রী সহ শুরু করে দলের শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের সকল নেতাই একই কথাই বলে যাচ্ছেন যে আমরা আইএস, আমরা জঙ্গি, আমরা মানুষ পুড়ে মারি। কিন্তু আমি আমার ভাইকে স্মরণ করে দিতে চাই, মানুষ পোড়ার রাজনীতি 1996 সালে যখন আপনারা ক্ষমতা আসছেন তার আগেও শুরু করেছেন। 2008 সালে আমরা ক্ষমতা আসার সময় বাসে আগুন লাগা দিয়া মানুষ পুড়েছেন, একজন সরকারি কর্মকর্তাকে উল্লঙ্ঘ করে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছেন। এগুলো সব রাজনীতির ইতিহাস, পর্যালোচনা করলে বেরিয়ে আসবে কে দোষী কে নির্দোষ, সেটা প্রমাণিত করে জনগণ। যদি এই দেশে একটি স্বচ্ছ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়া যায়, সেই নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন সেই সরকার গঠন করবেন, তাকে আমাদের দায়িত্ব হবে যদি আমরা বিরোধী দলে যাই তাকে সহযোগিতা করা। সেখানে আমরা আইএসএস চিনিও না, আইএসএস সাথে আমাদের সম্পৃক্ত নাই। আবার কথা হলো আসলে আইএসআই এর বিষয় না, এটা হচ্ছে আইএসআই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাচ্ছে, ওইটারই পার্ট হচ্ছে। আইএসআই কি বিতর্কিত করবে? আমরা কি এতই বোকা, এতই রাজনীতি অজ্ঞ যে আমরা এতগুলো বুঝি না? এটা কথা বলবো আপনার সঙ্গে। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, আশা করছি এবারও সঙ্গে থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি এই সময়ে রাজনীতি নিয়ে, আর অতিথি হিসেবে আছেন জয়নাল আবেদিন ফারুক এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত। হাবিব মিল্লাত, আপনার কাছে যেতে চাচ্ছি যে আপনি নিচে দেখেছেন খবরে গত 2 দিন ধরে জাতীয় পার্টিতে একটা অন্তকলহ চলছে, যে 2 দিন ধরে মানে সিদ্ধান্ত নিয়ে, এটা শুরু হয়েছে আরো আগে থেকে, যখন জাতীয় পার্টি আসলে অন্তকলহ বলে কিছু নেই। এখন জাতীয় পার্টির ব্যাপারে আমাদের কথা বলার ঠিক না, যেটা আমিও জাতীয় পার্টি করি না, উনিও জাতীয় পার্টি করেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি রাজনৈতিক ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যে যদি মানুষ তার কথায় স্থিরতা না থাকে তাহলে মানুষ জনপ্রিয়তা হারায়, যেটাই ঘটেছে জাতীয় পার্টির ক্ষেত্রে। সকালে কিছু বলবেন, বিকালে কিছু বলবেন, পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে যে কিছুই বলেন, অন্য কিছু নতুন কিছু বলছেন, তখন আসে। সুতরাং জাতীয় পার্টির সম্বন্ধে কোনো মন্তব্য করা ঠিক হবে না। এখন পর্যন্ত কিন্তু জাতীয় পার্টির সামনে যে সুযোগটা এসেছিল একটা শক্তিশালী পার্টি হিসেবে দাঁড় হওয়ার জন্য, সেইটা তারা ভোটটা মিস করেছে। এবং আমি মনে করি আগে তবুও আঞ্চলিক দল হিসেবে, বিশেষ করে নর্থ বেঙ্গলের দল হিসেবে জাতীয় পার্টি যতটুকু
জনসমর্থন ছিল, যতটা ক্ষমতা ছিল সেটা অনেকাংশে খর্ব হয়েছে এবং দিন দিন জাতীয় পার্টির ক্ষমতা ধ্বংস হচ্ছে। আমি একটা কথা বলবো এখানে, শুধুমাত্র দু একটি কথা, যে প্রধান বিচারপতি সাহেব একটা কথা বলেছেন, তার কথার বিপক্ষে আমি অত জ্ঞানী লোক না যে এই ধরনের কথাবার্তা আমি বলতে পারবো। তবে একটা কথা আমি বলতে পারি যে একজনের একটা কথাই শেষ কথা না, কিংবা একজন একটা কথা তার, আপনি তো শুনেছেন তারপরে আমাদের আইনমন্ত্রী মহোদয় বলেছেন কোন অর্থে কথাগুলো বলেছেন সেই অর্থ। আর আপনারা তো জানি যে আজকে যে আইনটা হবে সে আইনটা আজকে থেকে কার্যকর হবে। রেট্রোস্পেক্টিভ আইন কার্যকর হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হবেও না। এখন যদি অতীতে কোনো ধরনের ঘটনা ঘটে থাকে, ওনারা বলেছেন যে ওভারবার্ডেন্ড একটা বিচারালয়, একটা কোর্ট, অনেকগুলো মামলা আসছে, সেই মামলার মাধ্যমে তাদেরকে লিখতে একটু সময় দেরি হচ্ছে এবং শেষ মুহূর্তে যারা জাজ হয়ে যান তারা সাধারণত ওই হিসেবে রিটায়ার করেন, তারা লিখছেন পরে। সুতরাং এ নিয়ে কোনো বিতর্ক করার কোনো অবকাশ নাই। তবে বিএনপির সামনে এখন কথা বলার সত্যি কথা ইস্যুর খুবই অভাব। সারা দেশে উন্নতি হচ্ছে, পাওয়ার ইলেকট্রিসিটি নিয়ে আজকে কোনো আন্দোলন করা যায় না, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এরা নিয়ে আন্দোলন করা যায় না, দেশের মোটামুটি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, এই জন্য কোনো আন্দোলন করা যায় না। এখন আন্দোলন শুরু হয়ে যায়, আন্দোলন করতে হবে এখন কোনো না কোনো ইস্যু নিয়ে, যে ইস্যুটা। মাশাআল্লাহ, ভালো বলেছেন উনি, থ্যাংক ইউ মিলাত। উনি বলেছেন উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে, কিন্তু গণতান্ত্রিক সরকারের অধীনে যদি একটা সন্তুষ্ট ওনার থাকতো, যদি উনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতেন, জনগণের ভোটে নির্বাচিত হইতেন, এই গণজোয়ার দেখে, গণ উন্নয়ন দেখে মানুষও ওনাকে সাধুবাদ জানাতেন। আমি ওনাকে সাধুবাদ জানাতে পারছি না আমার ভাইকে, এই জন্য যে যে উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা উক্তি দিয়ে ওনার এই কথার উত্তর আমি দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, উনি যখন যান দেখেন গাড়ির জ্যাম, উনি বলেন যে মানুষের সক্ষমতা বেড়েছে। মাননীয় আমার আচ্ছা বলবো বলেছে, আচ্ছা যে মানুষের সক্ষমতা বেড়েছে, যে মানুষের অনেক গাড়ি ঘোড়া হয়েছে, উন্নয়ন হয়েছে, দেশের অগ্রগতি হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা ঠিকই বলেছেন যে মানুষের সক্ষমতা বাড়ছে, গাড়ি কিনছে, কিন্তু ওনার অর্থনৈতিক যে প্রবৃত্তির হার আমরা যেটা রেখে আসছি সেটা উনি কি ক্রস করতে পেরেছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি অর্থনীতিবিদ না না আচ্ছা, সেখানে এটা আলোচনার বিষয় আছে। ওনারা বলছেন ক্রস করেছে, আমরা বলেছি করি না, এটা সময় সাপেক্ষে, হ্যাঁ সময় সাপেক্ষে এটা আলোচনা আছে, কিন্তু সেখানে সক্ষমতা না বড় কথা না, বড় কথা একটা দেশ পরিচালনার যে পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতা, ওনারা ব্যর্থ। এই কারণে আমি জাস্ট এক ওয়ার্ডই জানবো যে এই যে ওনারা ব্যর্থ, আপনারা যে আন্দোলন করছেন এই অবস্থায় যে প্রশ্নটা করেছিলাম, জাতীয় পার্টিকে কি আপনারা সঙ্গে পাচ্ছেন কিনা? আপনি এটার মধ্যে জাতীয় পার্টি নিয়েছেন, আমি শেষ উত্তর দিতাম যে এটা পরিকল্পনার ব্যর্থতার কারণে উন্নয়নের জোয়ার কারো চোখে পড়ছে না। সে কারণে আমি মনে করি সক্ষমতা মানুষের বাড়ে নাই, মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে। বিশ্ববাজারে আমার ভাই বলুক তেলের দাম কমছে, এখনো মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন আমাদের তেলের দামটা কমাতে পারে না। উনি বলছেন আমরা ইস্যু নেই, আন্দোলন করতে পারছি না। 12 ঘন্টার নোটিশে লক্ষ জনতার উপস্থিতি আমরা করতে পেরেছি। সেখানে আমরা এটুকু করতে পারি, যদি পুলিশকে নিরপেক্ষ রাখেন আর গণতান্ত্রিক অধিকার হিসেবে বিএনপিকে কথা বলার সুযোগ দেন, তাহলে ইস্যু কত প্রকার কি কি সবগুলো আমরা আস্তে আস্তে আপনাদের জানিয়ে দিতে পারব। ফারুক এবং ডক্টর হাবিব মিলাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আর যারা এই অনুষ্ঠানে মিস করেছেন তারা রাত 2টায় পুনঃপ্রচার হয়, দেখতে সেই সময় মিস করবেন না আশা করছি। ভালো থাকবেন সবাই।